সকালবেলা ঘুমিয়ে আছি। সারা রাত মোবাইল ফেসবুক চালিয়ে সকালের একটু আগে ঘুমিয়েছি। এমন সময় আম্মু ডাক দিল। একটু ভালো করে ডাকবে তা না ভাই, ডাকার স্টাইল। জমিদারের ছেলে, প্রতিদিন ওঠার জন্য ডাকতে হবে। প্রতিদিন ৯টার সময় ঘুম থেকে উঠবে, তাহলে কাজগুলো কে করবে? আমি তাড়াতাড়ি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মাত্র ৬টা বাজছে। হায় আল্লাহ, ৬টার সময় ঘুম থেকে উঠে যদি বলে ৯টার সময় উঠেছি, তাহলে ৯টার সময় উঠবে, মনে হয় বলবে ১১টা বাজছে। বাল, এসব ভালো লাগে না। তো ঘুমাবো, তার কোনো উপায় নাই। উঠি ভাই, ৯টা পর্যন্ত ঘুম আমাদের ভাগ্যে নাই। যে চিল্লানো শুরু করেছে, ভয়ে ঘুম কোথায় হারিয়ে যাবে, তার আগে উঠে যাই। যাই হোক, উঠতে উঠতে আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই। আমি আবির। আরও এতক্ষণ যার সাথে কথা বললাম, সে কে সেটা তো বুঝতেই পারছেন, আমার একমাত্র রাগী মা। আব্বু অবশ্য ভালো কোনো দিন কিছু বলেনি। আমার একটা ছোট ভাই আছে, ব্রিটিশ কোম্পানি মালিক। ওর কাজ হচ্ছে আমাকে কিভাবে আম্মুর কাছে গালি শোনাবে। শান্তি নাই রে ভাই, সবাই আমার বিরুদ্ধে। বাকিটা গল্পে বুঝতে পারবেন। আর আমি এবার এসএসসি এক্সাম দেব, ওই কারণে বেশি কথা শুনতে হয়। পড়তে ভালো লাগে না, শুধু খেলতে ভালো লাগে। আমি অনেক কথা বলেছি, এবার আমাকে যেতে হবে, না হলে আবার যদি বকা শুরু করে আমি শেষ। সকালে উঠে তাড়াতাড়ি কাজগুলো করে খাবার খেয়ে নিলাম। আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে, সকালে আমাদের নাস্তা করা লাগে না। অনেকক্ষণ কাজ করে একটু ফোন নিয়ে যেই ফেসবুকে ঢুকেছি, অমনি আবার শুরু হয়েছে বকবকানি। আরে ভাই, কি বলবো আপনাদের, 23 ঘন্টা যদি কাজ করি আর 1 ঘন্টা যদি মোবাইল নিয়ে থাকি, ব্যাস হয়ে গেছে। সরাসরি বলে দেবে 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। কষ্ট কোথায় রাখবো ভাই? শার্টের পকেট নাই, আবার লুঙ্গি পড়ে আছে, কোথায় রাখবো? দুপুর হয়ে গেলে জোহরের আজান দিলে গোসল করে নামাজ পড়ে নিলাম। তারপর খেতে একটু পড়তে বসলাম, দেখানোর জন্য সামনে এক্সাম তো। তারপর বিকেলে চলে গেলাম আমার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড আশিকের সাথে দেখা করতে। তারপর দুজন মিলে আসরের নামাজ পড়ে ঘুরতে বের হলাম। তারপর আশিক বলল, মামা, কালকে ফেসবুকে একটা মেয়ে পটাইছে। এই, তুই সেদিন বললি না আমাকে ছ্যাঁকা খাইছিস, তাহলে আবার এসব কেন? দোস্ত, কি যে বলিস না, একটা গেছে আর একটা আসবে। শালা, তোকে কতবার বলছি একটা প্রেম কর, কিন্তু না, তুমি তো প্রেম করবা না। না ভাই, আমি এসবে নাই। আমি যদি ছ্যাঁকা খাই তাহলে সহ্য করতে পারবো না। তোর মতন আমার মন শক্ত না। এভাবে বলিস না মামা, এই মেয়েটাকে আমি মনে হয় সত্যি ভালোবাসি। যা খুশি কর, প্রেম ভালোবাসা আমার দ্বারা হবে না। আর তুই তো জানিস আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না। মামা, সেটা কথা না, তুমি কোনোদিনই একটা মেয়ে পটাতে পারবি না। ঠিক আছে, তোকে চ্যালেঞ্জ দিলাম। আচ্ছা, ঠিক আছে, তোকে একটা মেয়ে পটিয়ে দেখাও। তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, চল এখন। তারপর কিছুদিন ঘুরে মাগরিবের আজান দিলে দুজন মিলে নামাজ পড়ে আমি আমার বাসায় চলে আসলাম। এসে কিছুক্ষণ বিনা টাকায় কিছু উপদেশ শুনলাম। অবশ্য এ কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে বের হয়ে যায়। তারপর পড়তে বসলাম। পড়তে বসলে মন গিয়ে বসে থাকে ওই মোবাইলের ওপর। ফোনটাও আজকে বলছে, তুই বেইমান হয়ে গেছিস, আমাকে ছেড়ে বই নিয়ে পড়ে আছিস, যা, তোর সাথে কথা বলবো না। থাম ভাই, কিছুক্ষণ পড়তে দে, তারপর তোকে নিয়ে সারা রাত থাকবো। তারপর কিছুক্ষণ পরে এশারের আজান দিলে নামাজ পড়তে গেলাম। তারপর খেয়ে শুতে চলে গেলাম। শুয়ে শুয়ে আশিকের ওই কথাটা ভাবছি। শালা বলে কি, আমি বলে মেয়ে পড়াতে পারবো না? দাঁড়া, দেখাচ্ছি পারি কিনা। তখন ফেসবুকে ঢুকে সব মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে লাগলাম। একসাথে অনেককে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। কিছু কিছু অ্যাকসেপ্ট করলো, বাট এদের ভালো লাগছে না। ভাব বেশি দিচ্ছে, এত ভাব নিচ্ছে, মানে এদের কাছে ছেলের গোডাউন আছে। একটা সুন্দর দেখে পর্দাশীল মেয়ে দেখতে হবে। তারপর আবার অনেক মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে লাগলাম। হ্যাঁ বাল, একটা মেয়েকে আমার মনের মতো পেলাম। মনের দুঃখে গান শুনতে লাগলাম। তারপর ফেসবুকে ঢুকে দেখলাম আমি যেরকম মেয়ে চাই সেই রকম মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। আমি তাড়াতাড়ি ওর প্রোফাইলে ঢুকেই আমার চোখ আটকে গেল।
এটা মেয়ে নাকি কোনো পরী? চোখ দুটো টানা টানা, অনেক মায়াবী দেখতে। প্রথম দেখায় ওর উপর ক্রাশ খাই। এই প্রথম কোনো মেয়ের উপর ক্রাশ খেলাম। জীবনে কোনো মেয়ের দিকে লজ্জায় তাকাতে পারিনি, সেই কিনা আমি একটা মেয়ের উপর ক্রাশ খেলাম। ভাবতেই কেমন জানি লাগছে, মা গো। তারপর ওর প্রোফাইল দেখতে লাগলাম। অবশ্য নামটা এখনো দেখা হয়নি, সরাসরি ফটো দেখেছি। নামের দিকে তাকাতেই এত সুন্দর নাম, চেহারার সাথে নামের মিল আছে। নামটা হলো নাদিয়া জান্নাতি। ওর নামের উপর আবার ক্রাশ খাইলাম। তারপর ওর প্রোফাইলে যত ছবি আছে সব ডাউনলোড করলাম। তারপর স্টোরিতে গিয়ে দেখি একটা ভিডিও দেওয়া আছে। তারপর সব ফটো স্ক্রিনশট নিলাম। তারপর খুব যত্ন করে রেখে দিলাম আমার মোবাইলে প্রাইভেসিতে, যাতে কেউ দেখতে না পায়, শুধু আমি দেখব আমার ক্রাশকে। সেদিনের মতো এসব করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে নিলাম। আজকের সূর্য কোন দিকে উঠেছে? এত সকালে? 9টা ছাড়া তো উঠিস না। মা, তুমি সবসময় বেশি বোঝো। আমি প্রতিদিন আগে উঠে আর পরে উঠলে খুব জোর 6টা বাজে, আর আপনি ওইটাকে 9টা বাজে দেন। তাহলে আমার দোষ? অত দোষ গুণ দেখতে হবে না, যা কাজ করে নে। আমি খাবার রান্না করছি। হ্যাঁ, তারপর আমি চলে গেলাম কাজ করতে। কাজগুলো সেরে এসে খেতে বসলাম। কিছুক্ষণ পর আশিক, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমরা সবাই বসে আছি, খেলা আছে। আচ্ছা আমি আসছি, আমাকে 5 মিনিট টাইম দে, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। বলেই তো দিলাম। খেতে যাব, এখন যাই কি করে? আম্মুকে যদি বলি আমাকে শেষ করে দেবে। হ্যাঁ যাই, তা বলে দেখি একবার। আম্মু, ওই আম্মু। কি ব্যাপার, এত ভালো করে আম্মু আম্মু করছিস কেন? মতলব আছে নাকি? কি যে বলো না আম্মু, খেলা আছে, যাব খেলতে। যাই, আজকেই শেষ, আর যাব না। সেটা তো প্রতিদিন বলিস। যা, বেশি বক বক করিস না, যেখানে যাবি যা তো আমার সামনে থেকে। তারও বেশি কথা না বলে চলে আসলাম খেলতে। দুপুর হতে হতে খেলা শেষ হয়ে গেল। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে নিলাম। তারপর সবার সাথে খেয়ে মোবাইলে গেম খেলতে লাগলাম। তারপর আসরের আজান দিলে নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে চলে গেলেন আমার বন্ধু আশিকের কাছে। গিয়ে দেখি মন খারাপ করে বসে আছে। কি রে, তোর আবার কি হলো? নামাজ পড়তে যাসনি? দোস্ত আর বলিস না, আমার 4 নম্বর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। কেন, ব্রেকআপ হয়েছে? সমস্যা নেই, আরও তো আছে। না রে মামা, আমি ওকে সত্যি ভালোবাসি। ও আচ্ছা, ওকে যদি সত্যি ভালোবাসিস, বাকি 3টাকে কি করি? ওদের সাথে টাইম পাস করি, ওকে খুব ভালোবাসি। আচ্ছা, ব্রেকআপ হলো কি কারণে? আর বলিস না মামা, খেলে আসলাম, তারপর দুপুরবেলায় ওর সাথে কথা বলার সময় আমার ফেসবুক পাসওয়ার্ড চাইছে। আমি দিই নাই, তাই ব্রেকআপ করে দিছে। কি বলবো তোকে, এর আগে কতবার তোকে সান্ত্বনা দিয়েছি, মনে আছে তোর? বারবার তোর ব্রেকআপ হয় আর আমি সান্ত্বনা দেই। আমি আর সান্ত্বনা দিতে পারবো না, বাদ দে সব। আচ্ছা, কালকে তুই না বললে একটা মেয়ে পটাবি? ধুর শালা, মেয়ে কি গাছে ঝুলে আছে নাকি? গিয়ে নামিয়ে নিয়ে আসবো, টাইম লাগবে না? সারা জীবন টাইম নিলেও তুই পারবি না। আমি যে একটা মেয়ের উপর ক্রাশ খাইছি সেটা এখন বলা হবে না, আগে মেয়েটাকে পটাতে হবে। ভয় তো এখনো মেসেজ দিতে পারিনি আমার ক্রাশকে। যাই হোক, আজকে সাহস করে মেসেজ দিয়ে দেব। ওই শালা, কই হারিয়ে গেলি তুই আবার? না, কিছু কিছু না। মাগরিবের আজান দিয়েছে, এবার নামাজ পড়ে বাসায় যেতে হবে, না হলে ফ্রিতে জ্ঞান শুনতে হবে। তারপর দুজন মিলে নামাজ পড়ে চলে আসলাম। ওর বাসায় চলে গেল, আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ পর বই নিয়ে পড়তে বসলাম। এই কেন যে পরীক্ষা হবে, বালের মাথা অটো পাস হয়ে যেতাম কত ভালো হতো। আমাদের আগের ব্যাচে সবাই অটো পাস হয়েছে, আর ওই দীপু খালা আমাদের বেলায় বলে পরীক্ষা নিতে হবে। হা হা, আমাকে চেনো না দীপু খালা? ডিয়ার দীপু খালা, আমারও অ্যাটিটিউড কম না। পরীক্ষার প্রশ্ন সিন করব, বাট অ্যান্সার দেব না। আমাদের বেলায় এসে এক্সাম না দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে পড়ছি, মনে হয় 1-2 ঘন্টা পড়ে ফেললাম।
দেখি কয়টা বাজে। ও মা, এতক্ষণ পরে শুধু আমি 30 মিনিট পড়লাম। হায় আল্লাহ, আমি তো মনে করেছি 2 ঘন্টা পড়লাম। শালা টাইমও আমার সাথে 2 নাম্বারই করেছে। কিছুক্ষণ পর এসারের আজান দিল। বাবা বাঁচা গেছে, আর পড়তে হবে না, যাই নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে ভাত খেতে বসলাম। খেয়ে চলে গেলাম ঘুমাতে। কিন্তু বস, ঘুম আসলে তো ঘুমাবো, ওই মেয়েকে দেখার পর আর তো ঘুম আসতে চায় না। মনে হয় সবসময় ওকে দেখি। অনেকক্ষণ ওর ফটো দেখে ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি আমার ক্রাশ অ্যাক্টিভ আছে। এত ভাবছি মেসেজ দিব, আর একবার ভাবছি যদি কিছু মনে করে। এত ভেবে লাভ নেই, মেসেজ দিয়ে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও মা গো, আমার ক্রাশ রিপ্লাই দিয়েছে। কিন্তু এখন কি বলি? পেয়েছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর আর কিছু জিজ্ঞাসা করিনি। কি বলবো ভেবে পাচ্ছি না। অনেক রাত পর্যন্ত ফটো দেখতে দেখতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজছে। সবাই হয়তো ঘুমিয়ে গেছে। এমন সময় আমাদের বাসায় চলে আসলো। আমি ভাবলাম হয়তো আব্বু বের হয়েছে, কিন্তু না, আমি বের হয়ে দেখলাম একটা মানুষ। ওরে সালা, 2টার সময় চুরি করতেছে শান্তি নাই। দেখো জেগে আছে। নেট জগতে এসে আমাদের চুরি করার সব কিছু বন্ধ হয়ে গেছে। 2টার সময় আসলেও তাও কেউ না কেউ জেগে থাকে। তারপর সবাই বেরিয়ে আসলো। চোর পালাতে যাবে এমন সময় আমি বললাম, ভাই যাস না খালি হাতে, যাবি আমার বইগুলো নিয়ে যা প্লিজ, ভাই প্লিজ। না, আমি পড়ালেখা করি না, আমার ছেলে মেয়েও নয়, এখনো বিয়ে করিনি, তাই আমার বই লাগবে না। ভাই শোন, তুই আগে ওর মোবাইলটা নিয়ে যা, ওটা বেশি, তুই অনেকদিন চালাতে পারবি। ভাই ওসব বাদ দে, তুই আগে আমাদের মনিটরটা নিয়ে যা। প্রতিদিন সিরিয়াল দেখতে ভালো লাগে না, নিয়ে যা ভাই, বাঁচা আমাকে। ওরে বাবা, এসব পাগলের দল, আমাকে এখান থেকে যেতে হবে। বলেই দিয়েছে চোর দৌড়ানি। বাল, কারো ইচ্ছা পূর্ণ হলো না। আমার বই নিল না, আবার মোবাইল নিল না, আবার মনিটরটাও নিল না। ঘুমিয়ে গেলাম। আর সকালবেলা আমার ক্রাশের সাথে আমার বিয়ে। কত আনন্দ লাগছে, ভাবতেই পারিনি আমার ক্রাশের সাথে বিয়ে হবে। তারপর সকালে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে বাড়িতে সবাই চলে আসছে। তারপর দুপুরবেলা চলে গেলাম ক্লাসে। ক্রাশের বাড়িতে বিয়ে বলে কথা। বাহ, আজকে আমার ক্রাশকে অনেক সুন্দর লাগছে। লাল বেনারসি পড়েছে, ওই মায়াবী চোখে হালকা কাজল, অনেক সুন্দর লাগছে। যদিও বেশি সাজেনি, তাও অনেক সুন্দর লাগছে। আমি তো আবার ক্রাশ খেলাম। তারপর কাজী সাহেব এসে আমাকে কবুল বলতে বলল। আমি আনন্দের সাথে 3বার কবুল বলে দিলাম। তারপর কাজী সাহেব চলে গেল আমার ক্রাশের কাছে। আমার ক্রাশ একবার কবুল বলল, কি আনন্দ আমার। তারপর দ্বিতীয়বার আবার কবুল বলল। আমি ভাবছি ও আর একবার কবুল বললে আমার ক্রাশ আমার সারা জীবনের জন্য হয়ে যাবে। যে 3বার কবুল বলতে যাবে অমনি এসে কি থেকে কি হয়ে গেল। আমার ভাই এসে ডাকাডাকি শুরু করেছে, তুই এখানে কি করছিস? আর আমার বউ কই? বউ মানে তুই বিয়ে করেছিস? তাও আমাকে বলেছে বলে দিয়েছে দৌড়। এই রে, আমি আজকে শেষ। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তা যাই হোক, আর একবার কবুল বললে তো বিয়েটা হয়ে যেত। সেটা হতো না হয় স্বপ্নে। এখন এসব ভেবে লাভ নেই, যে করে হোক ভাইকে আটকাতে হবে। আম্মুকে বলে দিলে আমি শেষ। এতক্ষণ আম্মুকে বলে দিয়েছে। আম্মু আম্মু তোমার ছেলে বিয়ে করেছে। সকাল সকাল তোদের নাটক দেখার টাইম, যা এখান থেকে। কি রে, কি শুনছি? তুই নাকি বিয়ে করেছিস? কি যে বলো না, ঘুমের ঘরে কি বলছি আমি তো নিজেই জানি না। এই মেয়েটা তো দেখছি আমার মাথা খারাপ করে দেবে। সবসময় ওর কথা মনে পড়লে তো কার কথা বলবো। কি হলো তোর? এত কি ভাবছিস? বিয়ে করবি নাকি? বিয়ে করলে তোর বউ ভাত খাবে? না খেলে না খাবে, রুটি খেয়ে থাকবে, আমার কি? ও যদি না খেয়ে থাকতে পারে আমার কি করার বলো আম্মু। এ যা তো, বেশি বক বক না করে মুখ ধুয়ে পড়তে বস। কয়েকদিন পর পরীক্ষা, টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। আচ্ছা যাচ্ছি। তারপর মুখ হাত ধুয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে সকালের খাবার খেয়ে নিলাম। অনেকদিন থেকে
টিভি দেখা হয়নি। একটু সময় পেলে মোবাইল নিয়ে বসে থাকি। তাই আজকে একটু টিভি দেখবো বলে ভাবছি। তারপর কিসের চ্যানেলে একটা চায়না মুভি দেখতে লাগলাম। যদিও কিছু বুঝতে পারছি না, শুধু বোকার মতো দেখে যাচ্ছি। আর কি বুঝবো, বাংলা কথা ভালো করে বুঝতে পারি না, আবার চায়না কথা, হা হা হা। ছবিটা শেষ করতে জোহরের আজান দিয়ে দিল। তারপর গোসল করতে চলে গেলাম। গোসল করে জোহরের নামাজটা সেরে নিলাম। তারপর আম্মু খেতে ডাকলো, সবাই একসাথে বসে খেয়ে নিলাম। হ্যাঁ ভাই, একটু ঘুমিয়ে নেই, সারা রাত ঘুম হয় না ভালো করে। তারপর ঘুমিয়ে গেলাম। তারপর আসরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। তারপর দুজন নামাজ পড়ে একটু ঘুরতে বের হলাম। আমি মনে মনে ভাবছি, ওই মেয়ের কথা বলবো ওকে? বলে দেই, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। ওকে না বললে কাকে বলবো, এই বলে দিলাম। আশিক, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। ফেসবুকে কি বলবো, প্রথম দেখায়। কি বলিস দোস্ত, একটা মেয়েকে তাহলে পেয়ে গেছিস? দোস্ত, অনেক বাড়ি রে। কোথায় সেটা বলবি তো? ঝিনাইদহ, অনেক দূরে। এটা কি করে সম্ভব? এত দূর থেকে ভালোবাসা সম্ভব? আর কোনোদিন ওকে পাবি তুই? দূর থেকেও ভালোবাসা সম্ভব, যদি ভালোবাসাটা মন থেকে হয়। হয়তো কখনো ওর সাথে হাত ধরে পাশাপাশি হাঁটা হয়নি, তবু কেন জানি না ওর শূন্যতা সবসময় অনুভব করি। হয়তো এটাই ভালোবাসা। তার সাথে হয়তো কোনো স্মৃতি নাই, তবু ওকে সবসময় মিস করি। কারণ আমার ভাবনা শুধু ওকে নিয়ে। আর ভাবনা কখনো স্মৃতি থেকে কোনো অংশে কম না। ওকে নিয়ে হারিয়ে যেতে চাই কল্পনার রাজ্যে। আর সেই রাজ্যে ওকে বসাতে চাই সর্বোচ্চ আসনে। আর নিজের চেয়েও বেশি ভালোবাসতে চাই। হয়তো কোনোদিন ওকে বলতে পারবো না ওকে কতটা ভালোবাসি আমি। সে হয়তো কোনোদিন জানতে পারবে না আমি কতটা পাগল ওর জন্য। আরে হ্যাঁ, ভালোবাসলে যে পেতে হবে সেটা কথা নয়। আমি না হয় দূর থেকে ভালোবাসবো সারা জীবন। মামা, এসব ইমোশনাল কথা রাখো, এখন ভাবতে হবে কি করে মামি। দোস্ত, কি বলবো, মেসেজ দিতে পারি না। ধুর বেটা, ভয় পেলে হবে? পটাতে হবে তো নাকি? অনেকদিন বিয়ে খাওয়া হয় না। মামা আগে রাজি হোক। আচ্ছা ঠিক আছে। মামা, একটা ফটো আছে, তাও শুধু 2টা চোখ দেখা যাচ্ছে। ওলে বাবালে, এত লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। ফর্মালিটি বাদ দিয়ে ফটোটা দেখা। এই নে দেখ। তারপর ফটোটা বের করে দিলাম। তারপর আশিক বলল, মাম্মা, মেয়েটার ছবি তো সেই, আর চোখ দুটো অনেক সুন্দর। দে শালা, নজর দিবি না বুঝলি। এবার চল, আজান দিয়ে দেবে, নামাজ পড়ে আমাকে পড়তে বসতে হবে। তারপর দুজন মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। সামনে এক্সাম, অটোপাস তো হতে পারবো না, তাই একটু কষ্ট করে পড়ছি। পাস না করতে পারলে সব চলে যাবে। তাই মনোযোগ সহকারে পড়তে লাগলাম, কিন্তু কিছুতেই পড়াতে মন বসাতে পারছি না। সবসময় ওই মেয়ের কথা মাথায় চলে আসে। যে করেই হোক ওকে আমার করে পেতে হবে। এই 2 দিনের অনেক ভালোবেসে ফেলেছি, কি করে বলবো ওকে। কিছুক্ষণ পরে এশারের আজান দিল। তারপর নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম, কিন্তু চাইলেও ঘুম আসবে না। জানি ওই মেয়ে আমার ঘুম হারাম করে দিয়েছে। তারপর ফেসবুকে ঢুকলাম, গিয়ে দেখি আমার ক্রাশ অ্যাক্টিভ আছে। তারপর ছোট্ট করে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নামটা কি আপনার? কেন, প্রোফাইলে দেওয়া আছে, গিয়ে দেখে আসেন। উরি বাবা, অ্যাটিটিউড দেখাচ্ছে। সমস্যা নেই, কথাটা মনে মনে বললাম। না মানে, যদি আপনার মুখ থেকে শুনতে ইচ্ছা হলো যদি বলতেন। নাদিয়া জান্নাতি, আর কিছু বলবেন? ও আচ্ছা, না আর কিছু বলবো না। ওকে, আল্লাহ হাফেজ। নামটা এখনো জানতে পারলাম। ওকে, আল্লাহ হাফেজ।
হুম, তুমি আমাকে পাত্তা না দিলে কি হবে? আমি তো মনে মনে তোমার সাথে প্রেম করি। বিয়ে করে নিয়েছি, হা হা হা। এবার শুধু বেবি নিতে হবে। এভাবে প্রতিদিন আমার মধ্যে একটু একটু কথা হতো। তবে জান্নাতি কখনো আমাকে ভুলে মেসেজ দেয় না। আমি মেসেজ দিলে তবে রিপ্লাই দেয়। একদিন রাতে ফেসবুকে আসলাম, যদিও ফেসবুকে আমার সাথে কথা বলার মতো কেউ নাই, শুধু এক নজর জান্নাতির প্রোফাইল দেখবো বলে আসি। তারপর মেসেঞ্জারে গিয়ে দেখি একটা গ্রুপ। তারপর গ্রুপে মেসেজ দিলাম, আমাকে অ্যাড করছে। আমি অ্যাড করেছি। ও আচ্ছা, আর এটা কার গ্রুপ? এটা আমার গ্রুপ। ও সরি, এটা আমাদের গ্রুপ, আমাদের ফ্রেন্ডের। ও আচ্ছা। তারপর গ্রুপে মেসেজ দেখতে লাগলাম। কার সাথে কথা বলবো কাউকে তো চিনি না, শুধু দেখে যাচ্ছি। তারপর দেখলাম একজন গ্রুপে আমার ক্রাশকে বউ বলে ডাকছে। মেসেজটা দেখার পর অনেক কষ্ট হয়েছিল। কেন জানি না, অন্য কেউ আমাকে বউ বলে ডাকলে অনেক কষ্ট হতো, কিন্তু কিছু করার নেই, আমার তো কোনো অধিকার নাই। ওকে বারণ করেন, তাই এসব দেখলে কষ্ট হবে বলে গ্রুপ থেকে লিভ নিয়ে নিলাম। আসলে এটাই বাস্তব। কোনো ছেলে তার প্রিয় মানুষটার ছেলে ফ্রেন্ড থাক। আজকে অনেক কষ্ট লাগছে এই মেসেজটি দেখার। কেন জানি না, না চাইতেই চোখের কোণে পানি এসে জমা হয়েছে। আমি কি কোনোদিন বোঝাতে পারবো না আমি ওকে কতটা ভালোবাসি? আমি শুধু ফেসবুকে আসি ওর সাথে একটু কথা বলার জন্য। দুর্ভাগ্য, আমি ওর একটা মেসেজের জন্য সারা রাত অপেক্ষা করি, বোকার মতো ওকে মিস করি। কিন্তু ও একটা মেসেজ তো দূরে থাক, ভুলেও আমার কথা মনে করে না। এভাবে কেটে গেল আরো 1 মাস। এখন একটু ফ্রেন্ডশিপ হয়েছে আমাদের মধ্যে। ওকে এখনো বলতে পারিনি আমি ওকে কতটা ভালোবাসি। আমি আর এভাবে থাকতে পারছি না, যে করেই হোক ওকে আর ভালোবাসার কথা বলতেই হবে। একদিন বিকালে আশিককে বললাম, মামা, এভাবে তো 3 মাস কেটে গেল, আমি এবার ওকে ভালোবাসার কথাটা বলে দেব। হ্যাঁ, তাই ঠিক হবে। যদি না বলিস পরে হয়তো পস্তাতে হবে যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে। হ্যাঁ মামা, আজকে রাতে গিয়ে ওকে আমার মনের কথাটা বলে দেব। এখন মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে পড়তে বসলাম। পড়া শেষ করে এশারের আজান দিলে নামাজ পড়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। তারপর জান্নাতিকে মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? আরে হ্যাঁ, আমরা এখন তুমি করে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতি, তোমাকে একটা কথা বলতে চাই, যদি না রাগ করো। হ্যাঁ বলো, কি কথা? আগে কথা দাও, আমার সাথে কথা বলা বাদ দিবা না। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না। আচ্ছা কথা দিলাম, যেই কথাই হোক, শুনে যদি খারাপ লাগে তাহলে কথা বলবো। জান্নাতি, আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। এতদিন বলতে পারিনি তোমাকে হারানোর ভয়ে, কিন্তু এইভাবে আমি আর থাকতে পারছি না। সত্যি অনেক ভালোবাসি। এটা শোনার পর জান্নাতি যা বলল তা শুনে তো আমার। এটা কখনো সম্ভব না, কারণ আমার আব্বু নেই, আর আমার আম্মু এসব জানলে অনেক কষ্ট পাবে, তাই আমি সব করতে পারবো না। প্লিজ বোঝার চেষ্টা করো। আমি এমন কিছু করব না যাতে আন্টি কষ্ট পায়। আমি আন্টিকে যেভাবেই হোক রাজি করিয়ে নেব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। পাগলামি বন্ধ করো। সত্যি ভালোবাসা কি তুমি জানো? হ্যাঁ জানি, আমি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আচ্ছা বলো শুনি, তারপর ভেবে দেখবো। ভালোবাসা কাকে বলে? যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কোনো চাহিদা থাকবে না, কোনো চাওয়া থাকবে না, কোনো পাওয়া থাকবে না, শুধু ভালোবেসে যাবে, এটাই সত্যিকারের ভালোবাসা। আমি ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে। আমি ওর কেয়ার করব, আর সে আমার কেয়ার করবে। আমি ওর মায়া করব, সে আমার মায়া করবে। এটাই হলো সত্যিকারের ভালোবাসা। আর আমি তোমাকে এরকম ভালোবাসি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। দেখো আমার টাইম লাগবে, আমি এখন বলতে পারবো না। আমি কালকে রাতে তোমাকে জানাবো। গুড নাইট।
গুড নাইট। আল্লাহ, আমি তোমার কাছে কখনো কোনো জিনিস চাইনি, শুধু তুমি আমার জান্নাতিকে আমার জীবনসঙ্গী হিসেবে পাইয়ে দিবে। তাহলে আর কিছু চাই না, তোমার কাছে থেকেও যেন কালকে হ্যাঁ বলে দেয়। তারপর অনলাইন থেকে বের হয়ে গেলাম। আর আমি অনলাইনে থাকি শুধুমাত্র জান্নাতের সাথে কথা বলবো বলে। ঘুমাতে যাব এমন সময় নুসরাত আপু কল দিল। আবির, তোর সাথে আমার কিছু কথা আছে, তুই কি বিজি আছিস? আরে না আপু, বলো কি বলবা। আবির, আপু, তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো আমাকে। আবির, একটা ছেলে আমাকে ফেসবুকে অনেক বিরক্ত করে, অনেক খারাপ খারাপ মেসেজ দেয়। কি হলো আপু? ফুফা ফুফি এদের কাউকে বলনি? কি করে বলবো এসব? আমি লজ্জায় বলতে পারছি না। আমি আর এভাবে থাকতে পারছি না, প্লিজ কিছু একটা কর। হ্যাঁ আছে, ছেলেটার নাম কি বলো আমাকে। ওর নাম সাজিদ, প্রায় সবাই ওকে ভালো বলেই জানে। ও সাজিদ ভাইয়া, আমি ওকে চিনি, কিন্তু তুমি আমার বড় আপু হও সেটাও জানে না। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলছি। ও কালকে তোমাকে নিজে সরি বলবে। ও তোর বড়, তুই ওর সাথে মারামারি করবি? ঝগড়া বিবাদ করে কোনো সমস্যার সমাধান হয় না। আমি অন্যভাবে করার চেষ্টা করছি। বাই আপু। এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার ফুফাতো বোন নুসরাত আপু। এবার আমাকে ওকে বোঝাতে হলে ওর বোনকে ইউজ করতে হবে। তাই আমি ওর বোনের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। কিছুক্ষণ পর অ্যাকসেপ্ট করলো। তারপর ওকে কিছু খারাপ মেসেজ আর অশ্লীল ভিডিও দিয়ে দিলাম। তারপর সেদিনকার মতো ঘুমিয়ে গেলাম। তারপর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম। আজকে কয়েকদিন পর স্কুলে যাচ্ছি। তারপর সকালের খাবার খেয়ে বের হয়ে যাব এমন সময় আম্মু বলল, দেখ বাবা, তুই এখন অনেক বড় হয়ে গেছিস, পড়াশোনা ভালো করে কর, এত ইয়ার্কি ফাজলামি করিস না। আম্মু কি যে বলো না, আমি আবার কোথায় বড় হলাম? এখন তো বিমান গেলে দৌড়ে বাইরে চলে আসি দেখার জন্য। আবার শুরু করলি? যা, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যা। তারপর আশিকের ওখানে গিয়ে আশিককে ডেকে চলে গেল। আমি স্কুলে বন্ধুর সাথে দেখা করে ক্লাস করতে গেলাম। শিক্ষক ঘরে ঢুকলে সবাই মিলে সালাম দিলাম। সালাম দিয়ে বসে পড়লাম। আবির, তুই এসেছিস? শোন, আগে বলি, কোনো ইয়ার্কি করবি না, বুঝলি? জি স্যার। তারপর স্যার পড়াশোনা শুরু করলো। পড়ানোর সময় স্যার বলল, তোমরা সব সময় একে অপরকে সাহায্য করবে, তাহলে আল্লাহ তোমাদের উপর সবসময় খুশি থাকবে। স্যার, এ কথা আপনার পরীক্ষার সময় মনে থাকে না? মানে কি বলতে চাইছিস তুই? আমি বলতে চাইছি, যখন আমরা পরীক্ষার সময় দেখে দেখে লিখি, তখন আপনি লিখতে দেন না কেন? এটাও তো একে অপরের উপকার করা বলে। দেখ আবির, তোকে আগের বার বললাম ইয়ার্কি করবি না বস। আজকের মতো পড়ানো শেষ, কালকে সবাই মনোযোগ সহকারে পড়ে আসবে। সামনে তোমাদের এক্সাম, সবাইকে ভালো রেজাল্ট করতে হবে। যদি কারো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে করতে পারো। আমার একটা প্রশ্ন আছে স্যার। এখানে কারো কোনো প্রশ্ন নাই। তোর প্রশ্ন আছে? আচ্ছা কর। স্যার, একটা শিক্ষক যদি সব সাবজেক্ট পড়াতে না পারে, তাহলে কিভাবে একটা ছাত্র বা ছাত্রী সব সাবজেক্ট পড়বে? দূর, এসব ফাজলামি রাখ, এত ইয়ার্কি ভালো না। তুই মনে হয় না পাস করতে পারবি। আজকের মতো এখানেই, ক্লাসের সবাই কালকে ভালোভাবে পড়ে আসবে। সেদিনকার মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে জোহরের আজান দিলে গোসল করে নামাজ পড়ে নিলাম। তারপর দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর ঘরে গিয়ে মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি মেয়েটা আমাকে ব্লক মেরে দিয়েছে। ইয়েস, এটাই চেয়েছিলাম আমি। তারপর আমি আবার একটা নতুন ফেসবুক আইডি খুললাম। তারপর আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম। কিছুক্ষণ পর আবার অ্যাকসেপ্ট করলো। তারপর আবার কিছু খারাপ মেসেজ আর অশ্লীল ভিডিও দিলাম। তারপর কি রিপ্লাই আসলো আপনি কি পেয়েছেন? আমি ভাইয়াকে বলছি। তারপর কি করে আপনার দেখেন। আমি তো মহা খুশি। আমি তো এটাই চেয়েছিলাম। তুই তোর ভাইয়াকে বল, এবার হবে খেলা। তারপর বিকেলে আসরের নামাজ পড়ে দুজন মিলে বসে আছি। এমন সময় ওই মেয়েটার ভাই এসে আমার কলার ধরে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয়
আমার বোনকে খারাপ মেসেজ দেওয়ার? কলার ছাড়েন, আপনি এমনভাবে বলছেন যেন আপনি সাধু। কেন, আমি কি করেছি? নুসরাত ফারিয়া বলে একটা মেয়ে আছে যাকে আপনি দিনের পর দিন খারাপ মেসেজ দিয়ে বিরক্ত করে যাচ্ছেন। ও আপনার কয়টা আইডি ব্লক মেরেছে, তাও আপনি নতুন করে আইডি হলে আবার এসব মেসেজ দিয়েছেন। আমার এসব কথা শুনে সাজিদ ভাই চুপ করে গেছে। তুই এসব জানলি কি করে? আর কে হয় নুসরাত তোর? নুসরাত আমার বড় বোন হয়। যখন আমার বড় বোন আমাকে এসে এসব কান্না করতে করতে বলেছিল, তখন আমার কি হয়েছিল? তখন যদি আমি আপনাকে এসব বলতাম, তাহলে কিন্তু আপনি কিছুই শুনতেন না। গ্রামের সবাই আপনাকে ভালো মনে করে। আমরা ছোটরা আপনাকে সিনিয়র হিসেবে সম্মান করি, স্নেহ করি, শ্রদ্ধা করি। কিন্তু আপনি কতটা খারাপ সেটা একটা মেয়ের ইনবক্সই বলে দিতে পারে। ভাইয়া, বোন তো বোনই হয়, সেটা আপনার হোক বা আমার হোক। আমরা নিজের বোনটাকে সেভ রাখতে চাই, আর পরের বোনকে ভোগের পণ্য হিসেবে ভোগ করতে চাই। কি ভাইয়া, এটাই তো, তাই না? আমাদের সমাজে এমন হয়ে গেছে যে নিজের বোনটা কলিজা আর পরের বোনটা মাল। নিজের বোনকে ইনবক্সে কেউ খারাপ মেসেজ, অশ্লীল ভিডিও দিলে আমরা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ি, আর সেই আমরা অন্য কারো বোনের দিকে খারাপ নজরে দেখি। আমি যদি আপনাকে সরাসরি এসব বলতাম, তাহলে আপনি কিছুতেই বুঝতেন না। তাই আমি বাধ্য হয়ে আপনার বোনকে এসব মেসেজ দিতে বাধ্য হয়েছি, যাতে আপনি বুঝতে পারেন কেউ বোনের ইনবক্সে মেসেজ দিলে, খারাপ ভিডিও দিলে কতটা খারাপ লাগে ওর ভাইকে। তুই আমার ছোট হয়ে আমার চোখ খুলে দিয়েছিস। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজকেই নুসরাতের কাছে ক্ষমা চেয়ে নেব। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আর আজকে আপুকে সরি বলবেন। আমাদের সমাজে এমন এমন ছেলে আছে, নিজের বোনকে বিরক্ত করলে তেল বেগুনে জ্বলে ওঠে। আবার সেই ওরাই অন্য কারো বোনকে সবসময় বিরক্ত করে। আর এই অবস্থা পরিবর্তন করতে হলে আমাদের সর্বপ্রথম নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। তাহলে দেখবেন আমাদের সমাজটা কত সুন্দর হয়ে গেছে। তাহলে সবার বোন নিরাপদে চলাচল করতে পারবে। তারপর মাগরিবের আজান দিলে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতে নুসরাত আপু কল দিল। হ্যাঁ আপু, বলো। তুই কি বলেছিস সাজিদকে? ওই একটু আগে আমাকে সরি বলেছে, ক্ষমা চেয়েছে আমার কাছে। ওসব কথা বাদ দাও, বলেছিলাম সরি বলবে, বলেছে তো। আচ্ছা শোন, কালকে দুপুরে আমার বাসায় আসবি, তোকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তারপর কিছুক্ষণ পড়তে বসলাম। পড়া শেষ করে এসার আজান দিলে নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর রুমে ঘুমাতে গেলাম। সারাদিন ব্যস্ত থাকায় ফেসবুকে ঢোকা হয়নি। তারপর ফেসবুকে ঢুকলাম, আজকে জান্নাতি ওর মনের কথা বলবে। তারপর ফেসবুকে ঢুকে দেখি জান্নাতি একটা মেসেজ দিয়েছে। এই পোলা সারাদিন এত ব্যস্ত কিসের? আমার কথা মনে পড়েনি? হ্যাঁ, মনে পড়ে তো, একটু ব্যস্ত ছিলাম, তাই ফেসবুকে আসা হয়নি। তারপর জানা থেকে বললাম, কি ভাবলা, এবার উত্তরটা বলো। আসলে আবির, আমি হ্যাঁ বলো, কি তুমি? বলবো? হ্যাঁ বলো না প্লিজ, এরকম হেয়ালি করছো কেন? আমি তোমাকে ভালোবাসি। কি বললা? তুমি শুনতে পাওনি? আরেকবার বলো। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সত্যি? আজকে আমি অনেক খুশি, কারণ আমি আমার মনের মানুষকে পেয়েছি। ও তাই বুঝি? তো কি করছো? এই তো জান, এর সাথে কথা বলছি। আর তুমি কি? আমিও এখন আমার জানের সাথে কথা বলছি। তাই বুঝি রাতে কিছু খেয়েছো? তুমি? তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। আল্লাহ, তুমি আমার আশা পূর্ণ করছো। আমি যেন জান্নাতিকে জীবনসঙ্গী হিসেবে চাই। এ কথা এখন আশিককে বলবো না, কালকে স্কুলে গিয়ে বলবো। তারপর কিছুক্ষণ নুসরাত আপুর সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে ওঠার আগে জান্নাতিকে গুড মর্নিং বললাম। গুড মর্নিং সোনা। কি করছো? শুয়ে আছি, কিছুক্ষণ পর উঠবো। তুমি? আমি উঠে গেছি, এখন ফ্রেশ হয়ে
আমাকে স্কুলে যেতে হবে। বিকালে কথা হবে, বাই। ওকে বাই। তাড়াতাড়ি উঠে ব্রাশ করে মুখ হাত ধুয়ে সকালের খাবার খেয়ে নিলাম। তারপর চলে গেলাম স্কুলে। স্কুলে গিয়ে দেখি আমার আগে আশিক চলে এসছে। তারপর আশিককে গিয়ে বললাম, মামা, একটা গুড নিউজ আছে। বিয়ে করছিস? আরে না মামা, জান্নাতি রাজি হয়ে গেছে। তাহলে তো বিকালে তুই আমাকে খাওয়াবি বলেছিলি, মনে আছে? হ্যাঁ মনে আছে, আজকে আমরা বিকেলে খেতে যাব। তারপর চলে গেলাম ক্লাসে। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। আজকে কোনো দুষ্টামি করেনি স্কুলে। তারপর তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ে চলে গেলাম নুসরাতাপুর বাসায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে সূর্য কোন দিকে উঠেছে? আমার বাসায় কি মনে করে, নাকি ভুল করে চলে এসেছো? কি যে বলো না আন্টি, ভুল করে আসবো কেন? কাজ থাকে তাই আসা হয়নি, আপু ডাকলো তাই আসলাম। তুই চলে এসেছিস? আজকে তোর জন্য আমি নিজের হাতে রান্না করেছি। ও মা, তাই নাকি? তুমি আবার রান্না জানো? বকিস না তো, আয় তাড়াতাড়ি খেতে। তোর জন্য অনেকক্ষণ ধরে বসে আছি। তারপর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। হ্যাঁ বল, এমন কি কথা যা এখনো আমাকে বলিসনি? আসলে আপু, আমি একজনকে ভালোবাসি। কি বলিস? মেয়েদের সাথে কথা বলতে জানিস? হ্যাঁ জানি, শিখে গেছি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি ফটো। এই দেখো। বাবা, অনেক সুন্দর দেখতে তো। শুধু চোখ দেখা যাচ্ছে, আর দুটো চোখ অনেক সুন্দর রে। হ্যাঁ, ওই দুটো চোখের উপর প্রেমে পড়েছি আপু। চুপ কর, আমি তোর বড় আপু। লজ্জা লাগছে না এসব বলতে আমাকে? আচ্ছা, আর বলবো না। আচ্ছা, ওর আইডি লিঙ্কটা দে, আমাকে দে, যদি কখনো কাজে লাগে। তারপর আমি আপুকে জান্নাতের আইডি লিঙ্কটা দিলাম। তারপর কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফেসবুকে ঢুকে দেখি জান্নাতের 15টা মেসেজ। তাড়াতাড়ি একটা মেসেজ দিলাম, হাই সোনা। কুত্তা রক্ত শোনা, সারাদিন আমাকে মেসেজ দিসনি কেন? আমি তো স্কুলে গেছিলাম। স্কুল থেকে এসে মেসেজ দিতে পারতি, তাও দিসনি কেন? সরি, আমি ফুপুর বাসায় গেছিলাম, তাই আর এরকম করব না, সরি। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। খেয়েছো? হ্যাঁ, তুমি? মাত্র খেলাম। কি করছো? এই তো এখন তোমার সাথে কথা বলছি। ও তাই বুঝি? আর কার সাথে বলছো না? না, আমি কারোর সাথে কথা বলিনি। আমি ফেসবুকে আসি শুধু তোমার সাথে কথা বলবো, তাই। হ্যাঁ, সেটা যেন মনে থাকে। কারোর সাথে কথা বললে শেষ করে দিব। কিছু কথা বলে রেখে দিলাম। আসরের আজান দিলে নামাজ পড়তে চলে গেলাম। তারপর নামাজ শেষ করে আমি আশিক বের হয়ে গেলাম। তারপর ওকে নিয়ে গেলাম। ফিরতে শুরু করেছে। আমি শুধু ভাবছি জান্নাতির কথা। কি হলো মামা, কি ভাবছিস? আরে না, তুই খেয়ে নে, আবার যেতে হবে। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম। তারপর দুজন মিলে একসাথে মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে এলাম। তারপর বাসায় এসে পড়তে বসলাম। 1 ঘন্টা পর আজান দিলে নামাজ পড়ে নিলাম। তারপর খেয়ে ঘুমাতে চলে গেলাম। তারপর ফেসবুকে ঢুকে দেখি জান্নাতি অনলাইনে নাই। তারপর মন খারাপ করে বের হতে যাব, তখন দেখি জান্নাতি অনলাইনে আসলো। তখন আমি মেসেজ দিলাম, হাই, কি করছো? কিছু না, তোমার কথাই ভাবছিলাম। ও তাই বুঝি? কেন, আমাকে ছাড়া অন্য কিছু মনে পড়ে না? না, সবসময় শুধু তোমার কথা মনে পড়ে। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। সারা জীবন এভাবে ভালোবাসবে আমাকে? হ্যাঁ, তোমাকে সারা জীবন এভাবে ভালোবেসে আমাদের মধ্যে যা কিছু হয়ে যাক, 2টা কথা সবসময় মনে রাখবা। কি 2টা কথা শুনি? দেখো, প্রথম কথা হচ্ছে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মধ্যে যা কিছু হয়ে যাক, তুমি কখনো প্রথম কথাটা ভুলবে না। ও তাই বুঝি? তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, কারণ আমি তোমাকে আমার ফিউচার বেবির আম্মু হিসেবে পেতে চাই। কি যে বলো না, আমার বুঝি লজ্জা করে। কোথায়, বুঝি আমার জানুর আবার লজ্জা করে? কেন পাবে না লজ্জা? হয়েছে, নারীর ভীষণ, ওকে? তাই লজ্জা করাটা স্বাভাবিক।
আচ্ছা, একটা কথা বলি। বলো। একটা কেন, হাজারটা বলো, শুনতে রাজি আছি। একটা কিস করো না। কিস? কিন্তু কিভাবে করব? তুমি তো আমার কাছে না এখন। আমি কিছু জানি না, এখন করতে হবে, ব্যাস। আচ্ছা, করছি। ধন্যবাদ জানু। ওকে বাই, গুড নাইট। ওকে, গুড নাইট জানু, বাই। তারপর ঘুমিয়ে গেলে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে স্কুলে চলে গেলাম। এভাবে পড়াশোনা আর জান্নাতের সাথে ঝগড়া, রাগ, অভিমান, ভালোবাসা নিয়ে আরও কেটে গেল 6 মাস। আমাদের ভালোবাসার সম্পর্ক হয়েছে মাত্র 6 মাস। এখনো পর্যন্ত দেখতে পাই শুধু চোখ দুটো দেখেছি। সামনে আমাদের এক্সাম, তাই এখন বেশি কথা হয় না। আমাদের দুজনের এসএসসি এক্সাম। একটু একটু কথা হয়। তারপর শুরু হলো আমাদের এসএসসি এক্সাম। এক এক করে সবগুলো এক্সাম দিলাম। তারপর একদিন রাতে জান্নাতি বলল, আবির, আমি তোমার সাথে দেখা করতে চাই। তুমি কালকে আমাদের এখানে আসবে। কালকে? কিভাবে যাব? আমি অত কিছু জানি না, কালকে আসবে। আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, ওখানে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর জান্নাতি একটা রেস্টুরেন্টের ঠিকানা দিল। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। তারপর আশিককে কল দিলাম, কারণ আমার কাছে এখন টাকা নাই। মামা, আমার কিছু টাকা লাগবে, কালকে জান্নাতের সাথে দেখা করতে যাব। কত টাকা লাগবে এখন তোর? দোস্ত, এখন 1000 টাকা দিলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, কালকে তাহলে নিয়ে যা। সকালে? আর কখন যাবি? সকালে বের হব। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে বের হয়ে গেলাম। বেশি কিছু পরিনি, আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই একটা 300 টাকা দামের কালো জিন্সের প্যান্ট, একটা নীল শার্ট আর একটা 100 টাকা দামের চটি স্যান্ডেল। তারপর চলে গেলাম জান্নাতের সাথে দেখা করতে। রেল স্টেশন গিয়ে ঝিনাইদহে টিকিট কাটলাম। কয়েক ঘন্টা পর চলে গেলাম ঝিনাইদহ। তারপর জান্নাতের জন্য একটা ঘড়ি কিনলাম 250 টাকা দিয়ে। তারপর জান্নাতি যে জায়গার ঠিকানা দিয়েছিল সেখানে চলে গেলাম একটা রিক্সা নিয়ে। ওখানে গিয়ে দেখি ওরা আগে থেকেই বসে আছে। জান্নাতিকে দেখে আমি তো আবার ক্রাশ খেলাম। আজকে নীল শাড়ি পরেছে, চোখে হালকা কাজল, চুলগুলো ছেড়ে দেওয়া আছে, ঠোঁটে হালকা লিপস্টিক। দেখতে অনেক সুন্দর, যেন কোনো পরীকে হার মানিয়ে দেবে। তারপরও সামনে গেলাম। আবির, রাইট? হ্যাঁ। আচ্ছা চলো, ভিতরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তারপর সবাই মিলে ভেতরে গেলাম। সবাই বসে পড়লো চেয়ারে। আমি যখন বসতে যাব এমন সময় কে যেন চেয়ারটা হটিয়ে দিল, আর আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। তখন দেখি জান্নাতি আমাকে না তুলে হেসে যাচ্ছে। আমি শুধু ভাবছি, যে মেয়ে আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, সেই মেয়ে আমি পড়ে গেছি তাই দেখে হাসছে। কি হলো বাবু, কষ্ট হচ্ছে? উঠে দাঁড়াও। এই, তোরা কি যে করিস না, দেখছিস ছেলেটা কত কষ্ট পেয়েছে। আমি শুধু জান্নাতের কথা শুনে যাচ্ছি। যত শুনছি তত অবাক হই। এটা কি আমার জান্নাতি? এভাবে আমাকে নিয়ে ঠাট্টা করছে। তারপর কোনোরকম উঠে বসলাম। দেখ তো তোরা কয় টাকা নিয়ে আমার সাথে দেখা করতে এসেছে। কি এটা দেখি? কি বলে আমার হাত থেকে ঘড়িটা নিয়ে দেখে বলল, এটা ঘড়ি? এটা আমার বাড়ির চাকর পর্যন্ত পড়ে না। দোস্ত, ওর কাছে মাত্র 474 টাকা আছে। এটা শুনে জান্নাতি বলল, একটা চাষার ছেলে হয়ে আমার সাথে 470 টাকা নিয়ে দেখা করতে এসেছো? তোমার কি মনে হয় তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আর শুনে রাখ, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, জাস্ট টাইম পাস করেছি তোমার সাথে। কি বলছে এসব? তুমি দেখো, এরকম করো না, আমি তোমাকে অনেক ভালো। আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরে তোমার সাথে প্রেমের নাটক করেছি। ওদের আমি যখন বলেছিলাম একটা ছেলে আমার জন্য পাগল, তখন ওরা হেসে উড়িয়ে দিয়েছিল আর বলেছিল ছেলেরা এইরকম একটা মেয়েকে 2 দিন এরকম কথা বলবে, আবার চলে যাবে। তখন আমি বলেছিলাম তোমার সাথে প্রেমের নাটক করে এখানে নিয়ে আসব, আর আজকে আমি বন্ধুদের সাথে বাজি ধরে জিতেছি।
এসব কথা শুনে আমি নিজেকেই দোষ দিতে লাগলাম। যাকে এত ভালোবাসলাম সে আমাকে ধোঁকা দিল। আমি যখন ওর হাত ধরতে যাব তখন ওর ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড মিলে আমাকে মারতে শুরু করলো। ওরা আমাকে মারছে আর জান্নাতি শুধু দেখে হাসছে। আমি শুধু একটা কথাই ভাবছি, একটা মানুষ কিভাবে এত সুন্দর অভিনয় করতে পারে। তারপর ওই ছেড়ে দে, বিষয়টা অনেক দূর থেকে, খুব শখ না তোর আমার সাথে? তারপর আমি কোনোরকম উঠে জান্নাতের কাছে যেতে যাব, এমন সময় আবার ওর বয়ফ্রেন্ড আমার হাত ধরে নেয়। আমি হাতটা ছড়িয়ে একটা থাপ্পড় মেরে দিই। তোরা শুনে রাখ, আমি ইচ্ছা করলে তোদের সব কটাকে মারতে পারতাম, মারিনি কারণ তোরা সবাই আমার জানের কলিজার ফ্রেন্ড। তোদের যদি মারতাম আমার জান কষ্ট পেত, আর আমি জানি জান্নাতের কষ্ট সহ্য করতে পারি না। আর তুই জান্নাতির বয়ফ্রেন্ড মানে ওর জান, ওই জন্য তোকে মারিনি। এখন আমি জান্নাতি, এর সাথে কিছু কথা বলবো, একটা কথা বলবি না তোরা? তোর সাথে আমার কোনো কথা নেই, আমার বেশি টাইম নাই, যা বলবি তাড়াতাড়ি বলবি। বুঝলা জান, রাখতে জানলা না? আরে রাখবা কি, তুমি যতটা পেরেছ আমাকে আঘাত দিয়ে দিয়ে ভেঙে চুরে শেষ করে দিয়েছ। তুমি আমার সাথে যে অভিনয়টা করছো, আসলে আমি বুঝতে পারিনি কোনটা অভিনয় ছিল আর কোনটা ভালোবাসা ছিল। তবে তোমার কোনো দোষ দেব না, যা দোষ ছিল সব আমার ছিল। আমি তো ভুলেই গেছিলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। আমি জানি তুমি কেমন আর কি চেয়েছিলে। আমি শুধু তোমার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, আর তুমি শুধু টাকা চেয়েছো, আর যেটা আমার কাছে নেই। তবে একদিন বুঝবে, তুমি যেটা চেয়েছো তাতে শুধু কষ্ট ছাড়া আর কিছু পাবে না। একদিন তুমি ঠিকই বুঝবে, একটা পাগল ছিল যে তোমাকে পাগলের মতো ভালোবাসতো। আমি কোনোদিন তোমাকে ভুলতে পারবো না, আর বেঁচে থাকতে অন্য কারো হতে দেখতে পারবো না। তুমি সুখে থাকো এটাই চাই। আমার গল্পটা না হয় এখানেই শেষ হয়ে যাক। তুমি সুখে থাকো, না হয় অন্য কারো গল্পে। ভালো থেকো। তারপর ওখান থেকে বুক ভরা কষ্ট নিয়ে চলে আসলাম। এসে ট্রেনের টিকিট কেটে উঠে গেলাম। কয়েক ঘন্টা পর বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে আমাকে এই অবস্থা দেখে আম্মু আমাকে জড়িয়ে কান্না করতে শুরু করলো। কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো তোর? তেমন কিছু না, পড়ে গেছিলাম তাই। তুই কি আর বড় হবে না? এসব খামখেয়ালি বুদ্ধি বাদ দে, তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিতে হবে। তারপর আম্মু ব্যান্ডেজ করে দিল। রাতে কিছু খাইনি, শুয়ে পড়েছি। খেতে ডাকলো তাও যাইনি, বলে দিলাম খিদা লাগেনি। রাতে নুসরাত আপুকে সব খুলে বললাম। আপু, জান্নাতে আমার সাথে শুধু টাইম পাস করেছে, বন্ধুদের সাথে বাজি ধরে। ওর সাথে তো আমি কথা বলেছিলাম, ওকে তো এরকম মনে হয়নি রে। আমি বিশ্বাস করতে পারিনি ও এসব কর। আচ্ছা, আমি ওর সাথে কথা বলে দেখছি। না আপু, এরকম কিছু করবা না। ও যদি সুখে থাকে তাহলে থাক। আচ্ছা আপু, একটা কথা রাখবা? হ্যাঁ বল, কি কথা রাখতে হবে? আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে প্লিজ জান্নাতিকে কখনো কিছু বলবা না। ভাই, এসব কি বলছিস? একটা মেয়ের জন্য তুই কেন নিজেকে শেষ করবি? একবার মামা মামির কথা ভাববি না? তোর কিছু হলে মামা মামি কি করে থাকবে? না গো, সেরকম কিছু করব, তুমি কোনো ভয় পেও না। আচ্ছা রাখি, ভালো লাগছে না। আচ্ছা, আবল তাবল চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আচ্ছা বাই। আপু, তোমাকে কি করে বোঝাবো আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বেঁচে থাকতে ওকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, তাই আমার মনে হয় বেঁচে থাকা হবে না। একটাই আফসোস, হয়তো শেষ নিঃশ্বাস নেওয়ার আগে জান্নাতিকে একবার দেখতে পাবো না। তারপর এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অপরদিকে জান্নাতি। হাই জানু, কেমন আছো? এটা কেন? ভালো আছি, তুমি কেমন আছো? রোহান হলো ওর বয়ফ্রেন্ড, যাকে ও ভালোবাসে। আমি ভালো আছি। কি করছো? কিছু না, আজকে ছেলেটাকে যা মেরেছি তোমার কথা মনে রাখবে না। একদম ঠিক বলেছিস। আপদ বিদায় হয়েছে। বন্ধুদের সাথে বাজি ধরে কতদিন ধরে ওর সাথে নাটক করতে হয়েছে।
বাদ দাও ওর কথা। তারপর কিছুক্ষণ কথা বলে ওরা ঘুমিয়ে যায়। এদিকে আমি সকালবেলা উঠে বাইরে বের হইনি, বসে আছি, সারাদিন কিছু খাইনি। আমি জিজ্ঞাসা করছিল কিন্তু কিছু বলিনি। তারপর বিকালে মাঠে বসে আছি একা। এমন সময় আমার বেস্ট ফ্রেন্ড আশিক এসে বলল, মামা কখন আসলি? এত রাতে আসছি। রাতে আসলি? আমাকে কল দিসনি কেন? আর মামির সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, অনেক ভালো মেয়ে জানিস। আমাকে আসতে দিচ্ছিল না, তাও জোর করে চলে আসলাম। আচ্ছা দোস্ত, ডিপ্রেশন কি? এটাই সবাই বলে। ডিপ্রেশন কি সেটা যদি জানতে চাস তাহলে একটা বেকার ছেলের পাশে বসে জানার চেষ্টা করিস ওর জীবনটা, তাহলে বুঝতে পারবি ডিপ্রেশন কতটা ভয়ঙ্কর ও যন্ত্রণাদায়ক। তার উপর যদি ছেলেটা মধ্যবিত্ত হয় তাহলে তো কোনো কথাই নাই। এমনিতে বেকারত্ব, তারপর আবার মধ্যবিত্ত, সে জানে এক নির্মম ইতিহাস। একটা মধ্যবিত্ত ছেলেকে এমনিতে হাজারো টেনশন মাথায় নিয়ে ডিপ্রেশনে ভুগতে হয়, তার উপর বেকারত্ব তার জীবনের উপর নিয়ে আনে অন্ধকার। একটা বেকার ছেলেকে হাজারো কথা প্রতিনিয়ত শুনতে হয় শুধু বেকারত্বের জন্য। ছেলেটা যতই ভালো হোক না কেন, তার ভালো ইনকাম করার ক্ষমতা না থাকলে কোনো জায়গার ওর দাম থাকবে না। কারণ সমাজে ভালো মানসিকতা না ভালো ইনকামের উপর দাম দেওয়া হয়। সবার আদরের ছেলেটাও একসময় পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। তাকে প্রতিনিয়ত শুনতে হয়, আর কতদিন বাবার হোটেলে খাবি, এবার তো কিছু একটা কর। আর একটা কথা কতটা অপমানজনক আর যন্ত্রণাদায়ক সেটা শুধু একটা বেকার ছেলেই জানে। বেকার ছেলের অনেক স্বপ্ন থাকলেও সে স্বপ্ন কখনো পূরণ হয় না, কারণ সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য তার থাকে না। একটা সময় বেকারত্বের জন্য আর মধ্যবিত্তের জন্য নিজের ভালোবাসাকে বলিদান দিতে হয়। আর এ সমাজে এমন অবস্থা হয়ে গেছে, টাকা ছাড়া কোনো কিছু হয় নাই দোস্ত। দোস্ত কি হয়েছে তোর? আমি জানি না। ওইখানে গিয়ে কি হয়েছে বল আমাকে। তুই তো জানিস আমি তোর কষ্ট সহ্য করতে পারি না, প্লিজ বল। তারপর আশিক জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তারপর সব খুলে বললাম, মামা ও শুধু আমার সাথে টাইম পাস করেছে, আমাকে কখনো ভালোবাসেনি। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, একটা কথা রাখবি? তোর কথা শুনিনি এমন কোনো দিন হয়েছে? বল, কি কথা বল। আমার যা কিছু হয়ে যাক, জান্নাতিকে কখনো কিছু বলবি না। যদি শুনে কষ্ট পায় তাহলে আমার অনেক কষ্ট হবে। হোপ, আজে বাজে একটা কথা বলবি না, তোর কিছু হবে না, ঠিক আছে? হ্যাঁ, তোকে কি করে বোঝাবো আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। আমি যে বেঁচে থাকলে ওকে অন্য কারোর সাথে দেখতে পারবো না, আমাকে ক্ষমা করে দিস। কথাগুলো মনে মনে বলল যাতে বুঝতে না পারে। তারপর মাগরিবের নামাজ পড়ে বাসায় চলে আসলাম। তারপর খেয়ে ঘুমানোর জন্য ঘরে গেলাম। তখন অনেক রাত হয়ে গেছে। তখন উঠে জান্নাতের জন্য একটা চিঠি লিখলাম। তারপর চুপি চুপি বের হয়ে আব্বু আম্মুর ঘরে গেলাম। গিয়ে দেখি আব্বু আম্মু ঘুমিয়ে আছে। আব্বু আম্মু, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের কোনো স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি যে নিজের চেয়েও অনেক বেশি ভালোবাসি, আর আমি বেঁচে থাকতে অন্য কারো হতে দেখতে পারবো না। হয়তো তোমাদের সাথে এটাই আমার শেষ দেখা। তারপর বের হয়ে গেলাম। ভাবছি শেষ নিঃশ্বাস নেওয়ার আগে যদি জান্নাতিকে একবার দেখতে পেতাম, কিন্তু তা কখনো সম্ভব না। ও তো আমাকে কখনো ভালোবাসেনি, শুধু অভিনয় করেছে। ভালো থাকিস তুই। তারপর বের হয়ে গেলাম। আল্লাহ, তুমি জান্নাতিকে সবসময় ভালো রেখো, ও যেন কোনোদিন কষ্ট না পায়। তারপর অজানার দেশে পাড়ি দিলাম। তারপর সকালবেলা। আবির, তাড়াতাড়ি, আর কত ঘুমাবি? কি হলো, কথা বলছিস না কেন? বের হ ঘর থেকে। দেখি তো ঘরে গিয়ে উঠেছে না কেন। এ কি, আবির তো ঘরে নেই। সকাল সকাল কোথায় গেল? আবিরের আব্বু, তুমি আবিরকে দেখেছো? কই না তো, ওর সাথে আমার সকালে দেখা হয়নি। কি বলছো এসব? এত সকাল সকাল আমার ছেলে কোথায় গেল? আচ্ছা, একটু ওয়েট করো, আমি আশিককে কল করছি।
দেখি ও জানে কিনা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি ব্যাপার এত সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম। আসলে আশিক আবিরকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কি দেখেছো? কালকে তো হাজে বাজে কথা বলছিল, কিছু করে বসেনি তো? কি হলো, চুপ করে আছো? বলো, দেখেছো? না আঙ্কেল, আমার কাছে আসেনি। আচ্ছা আমি দেখছি। আচ্ছা দেখো, আমরা এদিকে খুঁজছি। কি হলো? আমার ছেলের খোঁজ পেলে বলো না। শান্ত হও, আশিক দেখেনি। আমি নুসরাতকে কল করছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আবির গেছে তোমার ওখানে? আবির না, আসেনি এখানে। কেন মামা, কি হয়েছে? আসলে আবিরকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছেন মামা? ওকে কল দিয়ে? মোবাইল বাসায় রেখে গেছে, নিয়ে যায়নি। আচ্ছা খুঁজে দেখেন, আমরা আসছি সবাই। আবির তো ওখানে যায়নি, তাহলে গেল কোথায়? এভাবে আবিরকে সারাদিন খুঁজেও পেল না। তখন তারা পুলিশ স্টেশনে গেল। অফিসার, প্লিজ আমাদের হেল্প করুন। দয়া করে শান্ত হন আর বলুন কি হয়েছে। আমাদের ছেলেকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লিজ আমাদের ছেলেকে খুঁজে দিন। জানি না কোথায় আছে। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলের একটা ফটো দেন, তারপর পরনে কি পোশাক ছিল বলুন। একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরেছিল। হোয়াট, আপনি শিওর তো? হ্যাঁ, আমার খুব ভালো মনে আছে। ঘুমাতে যাওয়ার আগে আমি ওকে দেখেছিল। দেখেন, এখনই আমাদের হাসপাতাল যেতে হবে। হাসপাতাল কেন? আমার ছেলের কিছু হয়নি তো? ডাক্তার আজকে সকালে যে ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ওর কাছে নিয়ে যান। অ্যাক্সিডেন্ট মানে? আমার ছেলে ঠিক আছে তো? আপনারা সবাই ওনার সাথে যান, আর আমিও আসি। দেখেন তো চিনতে পারেন কিনা পোশাকগুলো। এগুলো তোমার ছেলের পোশাক। তোমার ছেলে কোথায়? বলেন না কেন, আমার ছেলে কোথায়? দেখুন, উত্তেজিত হবেন না, আপনারা আসেন আমার সাথে। আমাদের লাশ রাখে এখানে নিয়ে আসছেন কেন? দেখুন, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, নিজেকে শক্ত করুন। আপনি বলেন না আমার ছেলে কোথায়? আসলে আজকে সকালে একটা অ্যাক্সিডেন্টে আপনার ছেলে মারা গেছে। না, হতে পারে না। না, আমার ছেলের কিছু হতে পারে না। ডক্টর, আপনি ভুল বলছেন। দেখুন, আমরা অনেক চেষ্টা করেছি বাঁচানোর জন্য, কিন্তু এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাঁচানো সম্ভব হয়নি। না, আমার দোস্ত কিছু হতে পারে না। এটা আমার দোস্ত হতেই পারে না। দেখুন, আপনার পোশাক দেখে চিনতে পেরেছেন, মানে ওইটাই আপনার ছেলের লাশ। আপনারা কিছু ফর্মালিটি পালন করে আপনার ছেলেকে নিয়ে যান। দেখুন, ওনারা এখন এইসব করার অবস্থায় নাই। যা করতে হবে আমাকে বলে, আমি সব করছি। দোস্ত কি করলি এটা তুই? আমি জানি এটা অ্যাক্সিডেন্ট না। তুই ইচ্ছে করে নিজেকে শেষ করে দিয়েছিস। তুই একটাবার তোর আব্বু আম্মুর কথা ভাবলি না? ওরা কি করে থাকবে, আমি কি করে থাকবো তোকে ছাড়া? তারপর আবিরকে একটা খাটে শুয়ে দিলাম। সবাই একে একে দেখেই যাচ্ছে আমি একা কিভাবে সামলাবো ওর আব্বু আম্মুকে। নুসরাত আপু এসে কান্না শুরু করে দিল। ভাই, এটা কি করলি তুই? আমাদের ছেড়ে চলে গেলি। তোকে ছেড়ে থাকবো কি করে? তোকে আমি নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসি। কি করে থাকবো তোকে ছাড়া? আবিরের ফুপু ফুপা দাদা দাদি নানা নানি কাউকে আটকানো যাচ্ছে না, কারণ এই বয়সে মৃত্যু কেউ কখনো মেনে নিবে না। একটু পর আবিরের আম্মু এসে বলল, দৌড়ে যাও তোমরা। এখানে কি করছো? দেখছো না আমার ছেলে ঘুমিয়ে আছে? তোমরা ডিস্টার্ব করছো কেন? ওর ঘুম ভেঙে গেলে ও কিন্তু খুব রেগে যায়। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই ঘুমা, আমি তোকে পাহারা দিচ্ছি। আন্টি নিজেকে শান্ত করুন। আপনি এভাবে কান্না করলে আবিরের কষ্ট হবে। এখন আবিরের জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে। তুই একটা কথা বলবি না, আর কেউ বলবে না কথা। আমার ছেলে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছিস না তোরা? আমার ছেলের ঘুম ভেঙে গেলে তোদের কাউকে ছাড়বো না। না বাবা, তোকে বলিনি, তুই ঘুমা, তোর মা সব সময় তোকে পাহারা দিবে। আঙ্কেল নিজেকে শক্ত করুন। আপনি যদি এখন ভেঙে পড়েন তাহলে আন্টিকে দেখবে কে? প্লিজ। কি করে শান্ত হব? আমার ছেলে আমার সামনে শুয়ে আছে,
আমার আগে মারা গেছে। আল্লাহ আমাকে নিয়ে নিতে, আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে। নুসরাত আপু, তুমি আর বাকিরা আন্টি আঙ্কেলকে সামলাও, আমি ওই দিকটা দেখছি। তারপর আমি চলে গেলাম অন্য কাজগুলো দেখতে। তারপর চলে গেলাম কবরস্থানে কবর খোঁড়ার জন্য। তারপর কয়েকজন কবর খুঁড়তে বলে চলে আসলাম। দোস্ত, তোকে ছাড়া কাটাবো কি করে? তুই কেন এমনটা করলি? আমি জানি তুই ওই মেয়ের জন্য সেই পথই বেছে নিয়েছিস। তারপর ঘোষণা করে দিলাম সকাল 8টার সময় জানাজা। রাতে অনেক কষ্ট করে আন্টি আঙ্কেলকে আটকে রেখেছি। এত সকালবেলা গোসল করাই। জানাজা দিতে যাব, তখন আন্টি বলল, এই তোমরা ওই ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? এত সকাল সকাল কোথায় যাবে? আর সকালে ওকে খেতে দাওনি কেন? আমাকে বলেনি তাড়াতাড়ি খেতে দাও? তুই মায়ের কাছে ফিরে আয়, তোকে কখনো আর বকবো না। সারাদিন ঘুমিয়ে থাকলেও কিছু বলবো না তো বাবা। দয়া করে কথা বল, মাকে ছাড়া তুই থাকতে পারবি? আমি তোকে কোথাও নিয়ে যেতে দিব না। আমি আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দেব না। তারপর সবাই মিলে আন্টিকে কোনো রকম আটকে রাখলাম। তারপর চলে গেলাম জানাজা দিতে। তারপর জানাজা শেষ হয়ে নিজে চলে আসলাম আমার বন্ধুর কবরস্থানে, যেখানে রেখে আসলে কেউ কোনোদিন ফিরে আসবে না। সেখানে আজকে রেখে আসবো আমার প্রাণপ্রিয় বন্ধুকে। সবাই মিলে আমরা বন্ধুর সমাধির কাজ শেষ করলাম। তারপর মোনাজাত করে সবাই চলে গেল, আমি একা দাঁড়িয়ে আছি। হে আল্লাহ, আমার বন্ধু কোনোদিন খারাপ কাজ করেনি, সবসময় তোমার ইবাদত করেছে। তুমি তাকে জান্নাতি করো, আর আমি যেন ওর আব্বু মুখে সামলে রাখতে পারি, সেই শক্তি আমাকে দিও তুমি। তারপর চলে আসলাম, কি করব, আসতে না চাইলেও চলে আসতেই হবে। এখন আবার আন্টি আঙ্কেলকে দেখে রাখতে হবে। আশিক, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু মামিকে আটকে রাখতে পারছি না। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। আন্টি কালকে থেকে কিছু খাননি, কিছু খেয়ে নিন। না, আমি কিচ্ছু খাবো না। আমার ছেলেকে ছাড়া আমি কোনো কিছু মুখে দেব না। তোরা আমার ছেলেকে ওখানে রেখে আসলি কেন? আমার ছেলে ওখানে একা একা থাকবে কি করে? তারপর কোনো রকমভাবে সামলে নিলাম। তারপর কিছু খাইয়ে দিলাম। আমি তো নিজেকে সামলাতে পারছি না, কি করব? আমি যদি ভেঙে পড়ি তাহলে আন্টি আঙ্কেলকে খেয়ে দেখবে। সারাদিন কেটে গেল। তারপর রাতে আন্টি আবিরের ঘরে গিয়ে, আবির আয় তাড়াতাড়ি খেতে, আমরা কতক্ষণ ধরে বসে আছি। কোথায় গেল আমার ছেলে? নিজেকে সামলাও, এখন আমাদের ছেলের জন্য দোয়া করতে হবে যাতে ও ওই পারে সুখী থাকে। তারপর আঙ্কেল কোনো রকম আন্টিকে নিয়ে ঘুমিয়ে গেল। ঘুম তো আসবে না। তারপরও সকালে আঙ্কেলকে গিয়ে দেখি আন্টি আবিরের ঘরে দরজায় বসে আছে। কি হলো, তুমি এখানে বসে আছো কেন? বেশি জোরে কথা বলো না, দেখছো না আমার ছেলে ঘুমিয়ে আছে। হে আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেলেছেন আমাদের? আমি এখন কি করে সামলাবো ওকে? এভাবে কেটে গেল আর 15 দিন। আমি প্রতিদিন আন্টি আঙ্কেলের খোঁজ নিই। তারপর একদিন আমি আবিরের ঘরে ঢুকে জিনিসপত্র দেখার সময় দেখলাম একটা চিঠি। উপরে লেখা আছে, এটা শুধু জান্নাতি পড়বে, আর কেউ পড়বে না। তারপর আমি নুসরাত আপুকে চিঠির ব্যাপারে কিছু বলে দিলাম। আচ্ছা, আমি কালকে আসছি, চিঠিটা আমাকে দেবে, আমি রেখে দেব। যখন ওটা শুধু জান্নাতি এর পড়ার অধিকার আছে তখন ও পড়বে। যদি কখনো আসে, ওর ভাগ্যে যদি চিঠিটা থাকে তাহলেও পড়বে। এদিকে একদিন জান্নাতকে পার্কে গিয়ে দেখলো। এভাবে কেটে গেল 2 মাস মতো। এখন আর রোহান জান্নাতির সাথে ভালোভাবে কথা বলে না। তাই হঠাৎ একদিন পার্কে গিয়ে দেখে রোহান একটা মেয়েকে নিয়ে বসে গল্প করছে হাত ধরে। জান্নাতি রেগে গিয়ে রোহানের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। এই মেয়ের জন্য আমার সাথে কথা বলবি না তুই? তুই না আমাকে ভালোবাসিস, তাহলে মেয়ের সাথে কি করেছিস? বিশ্বাস করো জান্নাতি, এটা আমার কাজিন। কি বললি তুই? আমি তোর কাজিন? যে ছেলের 1000 জনের সাথে সম্পর্ক, তার সাথে আমি সম্পর্ক রাখবো না। তোকে যেন আমি আর কোনো দিন আমার চোখের সামনে না দেখি। তারপর মেয়েটিকে চলে যায়, আর এদিকে রোহান বোকার মতো দাঁড়িয়ে আছে। মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে জান্নাতিকে রোহান সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। জান্নাতি টাল সামলাতে না পেরে পড়ে যায়। তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার, তাও আবার গার্লফ্রেন্ডের সামনে? আমি তোকে ভালোবাসি, আর অন্য কারোর সাথে দেখতে পারবো না। আর ওই মেয়ে যদি তোমার গার্লফ্রেন্ড হয়
তাহলে আমি কে? হা হা হা, ভালোবাসা? আর তোকে তোকে আমি কখনোই ভালোবাসিনি, শুধু টাইম পাস করেছি। আর তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? আমি নীলাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। এটা কি বলছো তুমি? আমি তো সত্যি ভালোবাসি, আর তুমি আমার সাথে টাইম পাস করছো? এটা করতে পারলে তুমি? কেন পারবো না? তুই যদি একটা ছেলের সাথে টাইম পাস করতে পারিস তাহলে আমি কেন পারবো না? দেখো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমার জীবনটা নষ্ট করো না। তুই যখন ওই ছেলেকে ছেড়ে দিলি তখন ভেবেছিলিস ওই ছেলের কি হবে? ওই ছেলেটা তো তোকে অনেক ভালোবাসতো, তাহলে ওর সাথে এইরকম করলি কেন? যে তোকে সত্যি ভালোবাসতো তাকে ছেড়ে তুই আমার পেছনে পড়েছিলিস। দেখ, আমি তোকে ভালোবাসি না। আরে সব নাটক আর করতে পারবো না। আমি চলে গেলাম, আমার সামনে যেন তোকে আর কোনোদিন না দেখি। তারপর রোহান চলে গেলে জান্নাতি ওইখানে বসে কান্না করতে লাগে আর বলতে লাগলো, এটা আমি কি করলাম? এত বড় অন্যায় করলাম আমি, যে আমাকে সত্যিকারের ভালোবেসে তাকে কষ্ট দিলাম। এখন কি সে আমাকে মেনে নেবে? তারপর কোনো রকমে বাসায় গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন কিচ্ছু খাইনি। রাতে মা খেতে ডাকলো, যায়নি, কিন্তু ক্ষুধা নাই বলে দিয়েছি। এখন ভাবছি যে করে হোক আবিরের সাথে দেখা করতে হবে, তাই ওকে কল দিলাম, কিন্তু ফোন অফ বলছে। কিন্তু এবার কি করব? ও মনে পড়েছে নুসরাত আপুর সাথে কথা বলি। ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি নুসরাত আপুর অ্যাক্টিভ আছে। মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন মেসেজ দিয়েছো আমাকে? প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে ও ছেলে আমাকে কখনো ভালোবাসেনি, শুধু টাইম পাস করেছে। ঠিকই করেছে। তুমি যদি টাইম পাস করতে পারো তাহলে ওই ছেলে পারবে না কেন? প্লিজ আপু, এরকম বলো না। আমি আবিরের সাথে দেখা করতে চাই। আবিরের সাথে দেখা করতে চাও? আপু, আমি ওর কাছে ক্ষমা চাইবো, আর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো। এখন তুমি হাজার চাইলেও ওর ভালোবাসা পাবে না। কেন আপু? আমি একটা চেষ্টা করতে পারি না? আচ্ছা, কালকে তুমি চলে এসো, আবিরের সাথে দেখা করব। রাখছি, বাই। এরপর আপুর সাথে কথা বলি। আমার ফ্রেন্ডের সাথে কথা বললাম, ওদের বলে দিই কালকে আমরা রাজশাহী যাব। আশিক, কালকে তুই কোথাও যাবি না। কালকে জান্নাতি আসবে আবিরের সাথে দেখা করতে। ও আসলে ওকে শেষ করে ফেলবো। আমার বন্ধুকে শেষ করে এখন আসছে ভালোবাসা দেখাতে। কালকে থাকিস, দেখা হবে। তারপর আমরা সবাই মিলে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে গেলাম। তখন সাকিব বলল, জান্নাতি তো ওকে ভালোবাসিস না, রোহানকে ভালোবাসিস, তাহলে ওর সাথে দেখা করতে যাচ্ছিস কেন? আমার সাথে চিট করেছে রে ও, আমাকে ভালোবেসে না, টাইম পাস করে। কি বলিস দোস্ত, এটা কি সত্যি? ওই ছেলেটা তোকে সত্যিই খুব ভালোবাসতো? হ্যাঁ, এই কারণে তোর কাছে ফিরে যাচ্ছি, ক্ষমা চেয়ে ভালোবাসার ভিক্ষা চাইব। তারপর আমরা কয়েক ঘন্টা পর রাজশাহী চলে এলাম। তারপর চলে গেলাম আবিরের বাড়িতে। তুমি জান্নাতি? হ্যাঁ, আমার নাম জান্নাতি, আর এরা হলো আমার বন্ধু। প্লিজ আবিরকে ডাকো, ওর সাথে আমি কথা বলবো। ভিতরে এসো। মামি দেখো কে এসেছে। কে এসেছে নুসরাত? ও হলো জান্নাতি, যাকে আপনার ছেলে ভালোবাসে। আর জান্নাতি, উনি হলেন আবিরের আম্মু। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। কিন্তু আবিরকে কোথাও দেখছি না, কোথাও গেছে? এই তো আশিক চলে এসেছে। আশিক চল, এদের আবিরের কাছে নিয়ে যেতে হবে। চলো তোমরা। তারপর আমি চলে গেলাম কবরস্থানে। আপু, আমি আবিরের সাথে দেখা করতে এসেছিলাম, এখানে নিয়ে এসেছো কেন? তুমি দেখা করতে চেয়েছিলে না? দেখা করো, এখানে আমার ভাই শুয়ে আছে। কি বলছেন আজে বাজে? আমার আবিরের কিচ্ছু হয়নি। এখন এসব বলে কোনো লাভ নেই। আসলে তোমার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। না, এ হতে পারে না, আমার আবিরের কিচ্ছু হয়নি। আবির, প্লিজ আমার সাথে কথা বলবে না? দেখো, তোমার জান্নাতি এসেছে, আর কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। তাও প্লিজ ওঠো। এ কি করলাম যে আমি ছেলে জান্নাতিকে এতটা ভালোবাসতো, তাকে আমরা এভাবে মারলাম?
ওর মৃত্যুর জন্য দায়ী আমরা সবাই ওর সাথে নাটক করছি। জান্নাতি, নিজেকে সামলা। এটা কি করে হলো আপু? আমাকে প্লিজ বলেন। তারপর আপু জান্নাতিকে সব কিছু বলল। আর কি হয়েছে আপনার তো সব কিছুই জানেন, তাই আর বেশি করে বাড়ালাম না। জান্নাতিকে এখন কোনোভাবে আটকানো যাচ্ছে না, পাগলের মতো আচরণ করছে। আমি আবিরকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। দেখো জান্নাতি, পাগলামি করো না, চলো এখান থেকে। আমি পাগলামি করছি না। আমি একবার ছেড়ে গিয়েছি বলে অনেক কষ্ট পেয়েছে। আমি আর ওকে কষ্ট দিতে চাই না। আবির, তুমি ঘুমিয়ে থাকো, আমি তোমাকে পাহারা দিব। তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। তারপর সবাই মিলে জোর করে জান্নাতিকে বাসায় নিয়ে আসলাম। তারপর জান্নাত একটু শান্ত হলো। ওকে বললাম, আবির মারা যাওয়ার আগে তোমার জন্য একটা চিঠি লিখে গেছে। চিঠি? হ্যাঁ, আমরা আজ পর্যন্ত সেটা খুলে দেখিনি। সেটা পড়ার অধিকার শুধু তোমার আছে, তাই সেটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। একটু অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। তারপর জান্নাতিকে চিঠিটা এনে দিলাম। আমরা সবাই এখানে আছি, কি লেখা আছে ওই চিঠিতে সেটা আমরা কেউ জানি না। জান্নাতি চিঠিটা খুলতেই, প্রিয় জান্নাতি, আমি কখনো পারিনি কারো প্রিয় মানুষ হতে, পারিনি কারো লাইফে স্পেশাল হতে। আমার লাইফে এমন কোনো মেয়ে নাই যে আমাকে পাওয়ার জন্য কান্না করবে, যার কাছে আমার গুরুত্ব আছে। আমি সত্যি খুব একা, আমাকে বোঝার মতো কেউ ছিল না, কিন্তু মনে করেছিলাম তুমি আমার সেই জায়গাটা পূর্ণ করবে। কিন্তু তুমি আমাকে কখনোই বুঝোনি। বুঝলে রাখতে জানলে কোনো জিনিস হারায় না। তুমি আমাকে রাখবা কি? যতটা পেরেছ আঘাত দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিল, আর সেই আঘাত সহ্য করে আমার পৃথিবীর থাকা সম্ভব না। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আফসোস আমি সেটা কখনো বোঝাতে পারিনি। কিন্তু এইসব আমি মেনে নিয়েছি কারণ তুমি আমার মনে ছিলে, কিন্তু ভাগ্যে ছিলে না। আমি থাকি বা না থাকি, তুমি সবসময় সুখে থাকো, এটাই চাই। চলে যাচ্ছি তোমাকে ছেড়ে অনেক দূরে, যেখানে গেলে আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। আমি যে কখনো তোমার বিরক্তের কারণ হয়ে গেছি বুঝতে পারিনি। রোহান হয়তো তোমাকে অনেক ভালোবাসে, অনেক টাকা ওর, তোমাকে অনেক সুখে রাখবে, আর আমি এটাই চেয়েছিলাম। আমার কথা যদি কখনো মনে পড়ে তাহলে এই আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের সবচেয়ে কাছের তারাটা আমি, মনে রাখবা। যদিও জানি আমার কথা তোমার কোনোদিনও মনে পড়বে না, অবশ্য না পড়লেই ভালো, পড়লে কষ্ট পাবা, আর তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমি আর কিছু লিখতে পারছি না, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ভালো হোক ইতি তোমার অবহেলিত প্রেমিক। চিঠিটা পড়া শেষ করে সাথে সাথে জান্নাতি অজ্ঞান হয়ে যায়। তারপর সবাই মিলে আমরা ওকে শুয়ে দিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিই। তারপর জ্ঞান ফিরলে পাগলের মতো আচরণ করতে থাকে। আমি আবিরের কাছে যাব, ও আমাকে ছেড়ে অনেক কষ্ট আছে, আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও প্লিজ। আমরা কোনোভাবেই জান্নাতিকে আটকাতে পারছি না, বারবার বলছে আবিরের কাছে যাবে। বকতে বকতে আবার অজ্ঞান হয়ে যায়। তোমরা ওগো বন্ধু, ওর আম্মুকে তাড়াতাড়ি খবর দাও, জান্নাতিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপর জান্নাতির আম্মু আর বড় আপু আসলো, এসে জান্নাতির জন্য ওর আম্মু কান্না শুরু করে দিল। আন্টি, আপনি শান্ত হন, আমাদের তাড়াতাড়ি জান্নাতিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। তারপর আমরা সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডক্টর দেখুন না, সে কাল থেকে কেমন অদ্ভুত আচরণ করছে, কোনো মতে আটকানো যাচ্ছে না, বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। নার্স, তাড়াতাড়ি পেশেন্টকে ভিতরে নিয়ে যাও। ঠিক আছে, দেখেন আপনারা সরেন, আমাদের ভেতরে নিয়ে যেতে দিন। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার মেয়েকে সুস্থ কর। তারপর জান্নাতিকে ভিতর নিয়ে চলে গেল। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আচ্ছা, আপনাদের ফ্যামিলিতে এমন কিছু হয়েছে, কোনো বিপদ? হ্যাঁ ডক্টর, আমার ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। শান্ত হও তুমি, আর আমার ছেলেকে ভালোবাসতো এই মেয়ে। দেখো, অতিরিক্ত মাথায় চাপ পড়ে মাথায় সমস্যা হয়ে গেছে,
মনে অনেক বড় আঘাত পেয়েছে, যার থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সুস্থ হবে। ডক্টর সাহেব, যেভাবেই হোক আমাদের মেয়েকে ভালো করে দিন, আপনার হাতে ধরছি। দেখুন, সুস্থ হবে আপনাদের মেয়ে, তবে একটু টাইম লাগবে। আমি শিওর হয়ে বলতে পারবো না আপনাদের মেয়ে আবার স্বাভাবিক হতে পারবে কিনা, তবে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাব। আপনাকে যে করেই হোক ভালো করতে হবে। দেখুন, আমার চেয়ে একজন ভালো ডাক্তার সেই আপনাদের মেয়েকে দেখবে, তাহলে ইনশাল্লাহ আপনাদের মেয়ে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। কি থেকে কি হয়ে গেল? তুমি কোনো চিন্তা করো না মা, আমার বোন আবার আগের মতো হয়ে যাবে। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম। আমাদের ডক্টর ওই ডক্টরের হাসপাতালের নাম বলে দিল। তারপর আমরা সবাই মিলে জান্নাতকে ওই হাসপাতালে নিয়ে গেলাম। আমাদের ডক্টর আগে থেকে কথা বলে রেখেছিল, তাই কোনো প্রবলেম হয়নি। তারপর শুরু হলো জান্নাতের চিকিৎসা। এভাবে কেটে গেল আরও 6 মাস। জান্নাত আগের থেকে একটু সুস্থ, তবে সম্পূর্ণ না। এখনও আবিরের জন্য পাগলামি করে, এখনও ছাদে গিয়ে বসে থাকে আবিরের সাথে কথা বলবে বলে। তুমি খুব ভালো আছো তাই না আমাকে ছাড়া? তুমি না বলেছিলে আমাকে ছাড়া থাকতে পারবে না? তাহলে এখন কি করে আছো? প্লিজ ফিরে এসো। আর কষ্ট দিবা তুমি আমাকে? এরা কেউ বোঝে না আমাকে। আমি পাগল না, আমি তোমাকে পেলেই ভালো হয়ে যাব। প্রতিদিন রাতে এভাবে জান্নাত আবিরের সাথে কথা বলে। তারপর জান্নাতের আম্মু জান্নাতকে ওষুধ খেতে ডাকলো। আমি যাব না, আমি কোনো ওষুধ খাবো না। তোমরা দেখছো না আমি আবিরের সাথে, এখন আমি যদি চলে যাই তাহলে ও কত কষ্ট পাবে জানো? মা চল সব খেয়ে নে। তুই যদি ওষুধ না খাস, কষ্ট পাস, তাহলে তোর আবির কষ্ট পাবে। তুই কি চাস আবির কোনোভাবে কষ্ট পাক? তাহলে তুই থাক, আর কিছু বলবো না। না, আমি আবিরকে কষ্ট পেতে দিব না। আমি ওষুধ খাবো না। তারপর চলে গেল জান্নাত ওষুধ খেতে।